আপনারা যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করি। আমার পরাণ পাখি ইতি কাকিমাকে প্রথমবার গাদন খাওয়ার প্রায় সপ্তাহানিক পরের ঘটনা এটি। আমি এখনও আমাদের গ্রামের বাড়িতেই আছি। ইতি কাকিমাকে ভরপুর উপভোগ করছি। গাদন দিতে দিতে ওর পেঁপেগুলোকে কড়া শেপে নিয়ে এসেছি। দিনে দুপ্রস্থ গাদন না হলে আমার বা কাকিমার কারো মনই ঠিক ভরে না। আমরা যখন একে অন্যকে পুরোপুরি মজে আছি, ঠিক এমন সময় আমার উপর এক নতুন দায়িত্ব পড়ল। ইতি কাকিমার দিদি লতিকাকে ওনার বাপের বাড়ি থেকে কাকু কাকিমার বাড়িতে নিয়ে আসবার দায়িত্ব। যেটা বলছিলাম, আমি এখন ইতি কাকিমাতে পুরো ঘোর হয়ে আছি। আমার শরীরে যতটা না আমার নিজের গন্ধ, তার থেকেও বেশি যেন ইতি কাকিমার শরীরের ঘ্রাণ, যাকে বলে একদম আষ্টেপৃষ্ঠে থাকা। এর মাঝে বাড়িতে একজন নতুন অতিথির আগমন মানে আমাদের কামকেলিতে এক বিরাট বড় বাধা। আমি তাই অভিমান করেই কাকিমাকে বললাম, তোমার দিদিকে ডাকবার আর সময় পেলে না, তাই না? ইতি কাকিমা আমার অভিমানের জায়গাটা ঠিকই ধরতে পারলেন। উনি বললেন, আহা, রাগ করিস না জানু। রেনুর বিয়ের সময় দিদিকে বলেছিলাম আমাদের সাথে আসতে। তখন দিদির শরীরটা ভালো ছিল না। এখন ও যখন নিজে থেকেই এখানে ঘুরতে আসতে চাইছে, তখন কি করে না করি বল? আর তাছাড়া দিদি একটু রোগা, 2-4 দিনের বেশি এখানে টিকতে পারবে না ও। 2 দিন তুই মানিয়ে নিস প্লিজ। আমি 2 দিন? ঠিক আছে, মানিয়ে নিলাম। কিন্তু উনি যদি এখানে এসে ঘাঁটি গেড়ে বসেন, তখন? ইতি, ছিহ, এভাবে বলে না। আমার স্বামী সন্তান হারা দিদি, আপন বলতে আমরা ছাড়া ওর আর কে আছে বলো? বললাম তো দিদির অনেক রোগা, ও টিকতে পারবে না এখানে। আমি আর যদি টিকে যায়, তখন কি হবে আমাদের? ইতি, নম। তখন তখন তুই যেখানে ডাকবি সেখানে গিয়ে তোর এই লাঠির সেবা করে দিয়ে আসব। ওটা ছাড়া আমিও যে একটা দিনও থাকতে পারব না রে। আমি ইতি কাকিমার ঠোঁটে বড় করে একটা চুমুক এঁকে দিয়ে বললাম, অতীন কাকুর তো এখন পোয়া 12। এক ছাদের তলায় কামদেবী স্ত্রীর সাথে আবার তার সুন্দর দিদি। চোখে চোখে রেখো কাকুকে। তোমার চোখের আড়ালে তোমার দিদিকেও না আবার খেয়ে না দেয়। হা হা হা। ইতি, সালাটা আমাকেই সামলাতে পারে না, আর ও খেলবে 2 জিনিসের সাথে। লাঠির লেজের মতো খসে যাবে ওই সালির ছেলের। আমি চেনালি করে বললাম, তুমি সত্যি মাঝে মাঝে এমন এমন কথা বলো না, তাতে বোঝাই যায় না তুমি ভদ্রঘরের বউ নাকি বাজারের খারাপ মেয়ে। ইতি কাকিমা কামুকি একটা হাসি দিয়ে বলল, মাঠে খেলার সময় আমি খারাপ মেয়ের থেকেও অধম, আর অন্য সময় তোর কাকুর আদরের সতী বউ। হি হি হি। আমরা দুজনেই হাসির কলতান তুলে একে অপরকে জড়িয়ে ধরে আরেক রাউন্ড সোহাগের জন্য ধস্তাধস্তি শুরু করে দিলাম। সেদিন বিকেলেই ঠিক হলো আগামীকাল সকালে আমি লতিকা আন্টিকে নিয়ে আসতে যাব, আর বিকেলের বাসেই আবার ব্যাক করব। ইতি কাকিমার বাড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টার পথ। আমি সকাল সকাল উঠে নাস্তা করেই রওনা দিয়ে দিলাম। আমি যে যাচ্ছি সেকথা ইতি কাকিমা আগে থেকেই বাড়িতে ফোন করে জানিয়ে রেখেছিল। যাই হোক, ও বাড়িতে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় 1-2টা বেজে গেল। যেহেতু বিয়ের সময় আমি কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, তাই ওনাদের সবার কাছেই আমি পরিচিত মুখ। ওনারা সবাই আমাকে বেশ সৌজন্যতার সাথেই অভ্যর্থনা জানালেন। বিয়ের সময় বাড়ি ভর্তি মানুষ থাকলেও এখন পরিবারের সদস্যদের বাইরে তেমন কেউ আর নেই। গেস্ট বলতে শুধু আছে ইতি কাকিমার খুড়তুতো দিদি দীপ্তি আন্টি আর ওনার ছেলে। ইতি কাকিমার এই ভাগ্নে রাজুর সাথে আমার রেণুকার বিয়ের সময়ই পরিচয় হয়েছিল। রাজু আর আমি প্রায় সমবয়সী। রাজুরা কলকাতা নিবাসী। সেই বিয়েতে যোগ দিতেই সুদূর কলকাতা থেকে বাংলাদেশে এসেছে মা ছেলে। সমবয়সী হওয়ার কারণে রাজুর সাথে আমার বেশ ভাবও হয়ে গিয়েছিল। তাই এবারে কাকিমাদের বাড়িতে যাবার পর ওর সাথেই আমার প্রথম আড্ডাবাজি শুরু হলো। কথায় কথায় জানতে পারলাম আর মাত্র সপ্তাহ 2 আছে ওরা বাংলাদেশে। এরপর আবার কলকাতা,
আমাদের গল্প আড্ডা যখন কলকাতার পাড়ার মোড় ছাড়িয়ে ওদেশের স্ট্রিট ফুডের দিকে ধাবিত হচ্ছে তখন ঘরে ঢুকলেন দীপ্তি দেবী। ঘরে ঢুকেই উনি ছেলেকে বললেন, রাজু বাবা, আড্ডা দেবার অনেক সময় পাওয়া যাবে। জিমি অনেক দূর থেকে এসেছে, আগে খাবার খেয়ে ও খানিকক্ষণ বিশ্রাম করুক। তারপর আমার দিকে তাকিয়ে জাদুকরি একটা হাসি দিয়ে আন্টি বললেন, এই যে হ্যান্ডসাম, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? জলদি স্নান সেরে খাবার টেবিলে এসো। এখানে প্রথমেই বলে রাখি, রেণুকার বিয়ের ওই দুদিনেই দীপ্তি আন্টির সাথেও আমার বেশ ভাব হয়ে গিয়েছিল। তখন থেকেই উনি আমাকে নাম ধরে না ডেকে হ্যান্ডসাম বলে ডাকেন। সত্যি বলতে আন্টি ভীষণ রকম মিশুক মহিলা। কি জানি, কলকাতার মানুষেরাই হয়তো এমন। আপনারা কি বলেন কলকাতাবাসী? আমায় আতিথেয়তার আমন্ত্রণ জানাবেন নাকি আপনাদের এলাকায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, দীপ্তি আন্টির হাসি সত্যিই আমার কাছে জাদুকরি লাগে। দীপ্তি আন্টি বেশ কেতাদুরস্থ মহিলা, যদিও ওনাকে ঠিক ডানাকাটা পরি বলা যায় না। তবে আন্টি বেশ সুশ্রী, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যদিও দীপ্তি আন্টির গায়ের রংটা খানিকটা চাপা, একটু শ্যামলাই বলা যায়। কিন্তু আন্টির মধ্যে যে অসম্ভব সুন্দর আবেদন আছে, সে কথা কেউ অস্বীকার করতে পারবে না। পোশাক আশাকে বেশ পরিপাটি এবং আধুনিকা এই দীপ্তি আন্টি। কলকাতার বাংলা সিরিয়ালে যেমনটা দেখায় খানিকটা তেমন ওনার অঙ্গসজ্জা। গায়ে গোতরে অপরাজিতা আর্ধের মতন হলেও চেহারায় একটা সুচরিতা সুলভ ভাব। সেই চোখ, সেই চাহনি, সেই লাস্যময়িতা। ওনাকে দেখলে কেউ বলতেই পারবে না যে রাজুর মতন এমন বড় একটা ছেলে আছে ওনার। সত্যি বলতে কি, আন্টিকে দেখে আমার সর্বোচ্চ বছর ৩৫-এর লাগে, অথবা ৩৭। কিন্তু ৪২-৪৩ তা কখনোই না। আন্টির মিষ্টি চেহারার সাথে ওনার চাপা গায়ের রং যেন এক লিথাল কম্বো। কোথায় যেন আমি পড়েছিলাম নাকি শুনেছিলাম যে চাপা রঙের মেয়েদের চোখ আর হাসি মায়াবী হয়। দীপ্তি আন্টির ক্ষেত্রেও একদম তাই। আন্টি যেন সুচরিতা ভট্টাচার্য। আরও পড়েছিলাম, শ্যামলা মেয়েদের শখ চাহিদাও নাকি দুর্দান্ত হয়। কি জানি এই কথাটা কতটুকু সত্য তা রাজুর বাবাই সবথেকে ভালো বলতে পারবেন। হা হা হা। এত বড় একটা ছেলে থাকা সত্ত্বেও দীপ্তি আন্টিরকে মোটেও পরন্ত মেয়ে বলা চলে না। ওনার টানা টানা চোখের বুদ্ধিদীপ্ত চাহনিতে আর চেহারার লাস্যময়তায় আলাদা একটা আকর্ষণ রয়েছে। আন্টির প্লাক করা ভ্রু, উঁচু করে বাঁধা চুলের খোপা, সবসময় মুখে লেগে থাকা এক চিলতে হাসি। আহ, দুর্দান্ত। আর সেই সাথে ভীষণ মিশুকে এই ভদ্রমহিলা। আমার দিব্যি মনে আছে, রেণুকার বিয়ের সময় ক্ষণিকেই আমার সাথে দিব্যি গপ্প জমিয়ে নিয়েছিলেন দীপ্তি আন্টি। এবারেও খুব আতিথেয়তায় আমাকে বরণ করে নিলেন, যেন আমি ওনার কতকালের পরিচিত। রাজু রুম থেকে বেরিয়ে যেতেই আন্টি বলে চললেন, কি গো হ্যান্ডসাম, কেমন আছো? আমি, এই তো আন্টি ভালো। আপনি ভালো আছেন? দীপ্তি, হ্যাঁ গো হ্যান্ডসাম, ভালো। তুমি কিন্তু আমাকে দেয়া কথা রাখলে না। আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলে, তারপর ফাঁকি মারলে। আমার মনে পড়ে গেল রেণুকার বিয়ের সময় দীপ্তি আন্টির সাথে গল্পের ছলে ওনাকে আমি বলেছিলাম যে ওনাকে আমি কক্সবাজার আর সাজেকে ঘুরতে নিয়ে যাব। আমি বললাম, উহু আন্টি, ভুলিনি। আপনারা তো আরও সপ্তাহ ২ আছেন, এর মাঝে একটা প্ল্যান করে ফেলুন। আপনাকে এদেশের সব সৌন্দর্য ঘুরিয়ে দেখাবার দায়িত্ব এই আমার। দীপ্তি, বেশ, মনে থাকে যেন। আচ্ছা হ্যান্ডসাম, শোনো, বাকি গল্প সব পরে হবে। ২টো বাজতে চলল। স্নান সেরে জলদি জলদি খেতে এসো। হ্যাঁ, ঘড়িতে সত্যিই প্রায় ২টো বেজে গিয়েছে। এদিকে আমার বেশ ক্ষুধাও পেয়ে গিয়েছে। আমি আর কথা না বাড়িয়ে গোসলে ঢুকে পড়লাম। এই ফাঁকে দীপ্তি আন্টির শরীরের একটা বিশদ বর্ণনা আপনাদেরকে দিয়ে রাখি। আন্টির শরীরের অন্যতম সেলিং পয়েন্ট, ওনার অন্যতম সম্পদ হচ্ছে ওনার বুকে বসানো বিশাল এক জোড়া লোভনীয় পেঁপে। পাকা পেঁপের মতো সুবিশাল এই পেঁপে জোড়া সামলানো কিন্তু যে সে কথা নয়।
আন্টিও প্রায় হিমশিম খেয়ে যান ওনার ওই পাকা পেঁপে দুটোকে সামলাতে। এছাড়া দীপ্তি আন্টি বেশ ফ্যাশন সচেতন মহিলা। ফুল স্লিভ ব্লাউজ আন্টির মোটেও পছন্দ নয়। বিয়ের সময়ও দেখেছিলাম, এখনও দেখছি ঘরে বাইরে আন্টি সবসময় হাতকাটা বগল দেখানো স্লিভলেস ব্লাউজ পরে থাকেন। ওহ, তাতে কিন্তু খুব সুন্দর লাগে ওনাকে। আজকেও আন্টি হাতা কাটা ব্লাউজের সাথে অফ হোয়াইট কালারের শিফনের শাড়ি পরেছে, সাথে মেরুন রঙের স্লিভলেস ব্লাউজ, আর নাকে বড় একটা নাকফুল, কানে ঝুমকা, গলায় বেশ মোটা একটা সীতাহার। জানি না এটা রূপার নাকি ইমিটেশন, তবে মানিয়েছে বেশ। অনতরবার সমেত টাইট ব্লাউজটা দীপ্তি আন্টির বিশাল পেঁপে দুটোকে তুলে ধরবার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। উফ, পেঁপে তো নয়, যেন বুকের উপর আস্ত একটা পর্বতমালা। দুপুরে দীপ্তি আন্টি নিজ হাতে আমাদের জন্য খাবার পরিবেশন করলেন। আমরা বাড়ির পুরুষেরা একসাথে বসে গেলাম পাত পেতে, আর দীপ্তি আন্টি একা হাতে আমাদের খাবার দাবার পরিবেশনের দায়িত্ব নিলেন। আন্টি খাবারের টেবিলে ঝুঁকে সবাইকে খাবার সার্ভ করছিলেন। হঠাৎ করেই ওনার শিফনের শাড়ির পিচ্ছিল আঁচলটা বুক থেকে খসে পড়ে গেল। আন্টি একটু বিব্রত হয়ে সাথে সাথে আঁচলটা ঠিক করে নিল ঠিকই, কিন্তু এর মাঝেই যা দেখার ছিল তা আমি দেখে নিয়েছি। আহ, কি খাজ ওই ডাবের! দীপ্তি আন্টির গাছ পাকা পেঁপে সাইজের জোড়া পেঁপে, আর শরীরের সুগভীর খাজ আচ্ছামতো চুটিয়ে দুচোখ ভরে আমি চক্ষু দিয়ে খেয়ে নিলাম। খাবার টেবিলে বসে চটকদার খাদ্যবস্তু গলদকরণ করবার ফাঁকে আমার লোভী চোখ জোড়া আন্টির সুডোল চুচি জোড়াকে কল্পনায় রীতিমতন লেহন করে যাচ্ছিল। আর সুযোগ বুঝে আমি আন্টির শাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে থাকা ওনার চর্বি মোড়া নধর পেটের দিকে বারবার নজর দিচ্ছিলাম। আহ, পেটে চর্বি থাকলেও কি সুন্দর লাগছে দেখতে! আমার মন চাইছিল খাবার ফেলে রেখে ওনার গভীর নাভির গর্তটা দু চোখ দিয়ে ঠেলে ড্রিলিং করে দেই। তবে আমি এসব কিছুই করছিলাম খুব সাবধানে, টেবিলে খেতে বসা অন্যদের চোখকে ফাঁকি দিয়ে। এদিকে দিব্যি বুঝতে পারছি যে খেতে খেতেই আমার মেশিন মহারাজ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছেন। আমি জানি না কেন এই আবেদনময়ী দীপ্তি আন্টিকে চোখের সামনে দেখলেই মাথায় বারবার কুচিন্তা আসে। ওর রগড়গে উত্তেজক গর্তটায় নজর বোলালেই মনে হয় এই ধরনের ন্যাকা মেকা মেয়েদের শরীরের সমস্ত ফুটোগুলো রাতদিন গাদিয়ে গাদিয়ে ভোসরা বানিয়ে দেয়া দরকার। আগেই বলেছি, মেয়েদের প্রতি আমার বিশেষ কামুকি টান আছে। আর কলকাতায় বসবাস করা দীপ্তি আন্টি যেন পাকা এক সুন্দর জিনিস। যাই হোক, আন্টির এমন মনোহরিণী সুন্দর গর্ত দেখতে দেখতেই ফুলিয়ে দুপুরের খাবার সম্পন্ন করলাম। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম পর্ব। বেলা এদিকে পড়ে আসছে, ওদিকে ফিরতেও ৩ ঘন্টা সময় লাগবে। কিন্তু যাকে নিতে এসেছি সেই লতিকা আন্টিরই কোনো খোঁজ নেই। জিজ্ঞেস করে জানতে পারলাম আন্টি সকাল থেকে পুজোতে বসেছে। বেশ কদিনের জন্য ছোট বোনের বাড়ি যাবেন বলে ঘরের দেবতার পুজোতে বসে আছেন সেই সকাল থেকে। বেলা ৩টার দিকে লতিকা আন্টির দেখা পেলাম। শ্বেতশুভ্রা বসনে লতিকা আন্টিকে বেশ খাসা লাগছিল। লতিকা আন্টি পুজো দিয়ে বেরুতেই আমি ওনাকে তাড়া দিলাম রেডি হবার জন্য। কিন্তু বাদ সাধলেন দীপ্তি আন্টি, লতিকা আন্টির মা এবং স্বয়ং লতিকা আন্টি। প্রথমত, আমি এত দূর থেকে ওনাদের বাড়িতে এসেছি বলে আমাকে একবেলার আতিথেয়তায় ওনারা নাকি কোনোমতেই যেতে দেবেন না। দ্বিতীয়ত, কাল সকালে বাড়ির সবাই দূরের এক মন্দিরে যাবেন পুজো দিতে। সেখানে লতিকা আন্টিও যাবেন। তাই আজ আর কোনোভাবেই আমার বাড়ি ফেরা হচ্ছে না। অগত্যা ওনাদের কথাই আমার মেনে নিতে হলো। কোনো কাজ না থাকায় বিকেলটা ঘুমিয়েই কাটালাম। সন্ধ্যায় দীপ্তি আন্টির হাতে চা খেয়ে আমি আর রাজু বাইরে হাঁটতে বেরোলাম। রাজুর সাথে গল্প স্বল্পে যতটুকু বুঝলাম লেখাপড়ায় ব্রিলিয়ান্ট হলেও ছেলেটা খানিকটা বোকা হাদারাম টাইপের। তবে আমার বেশ ভাব বনে গিয়েছে ওর সাথে। গল্পে গল্পে রাজু ওর ফ্যামিলির অনেক সিক্রেট কথাই আমাকে অবলীলায় বলে দিল। রাতে আমার জন্যই স্পেশাল আয়োজন করা হলো। পোলাও, খাসি, মুরগি দিয়ে বিশাল ভুরিভোজের ব্যবস্থা। খাওয়া দাওয়াও হলো খুব জমিয়ে। তারপর ঘণ্টাখানেক সবাই মিলে গল্প আড্ডার সাথে চা চক্র। পুরোটা সময় মাতিয়ে রাখলাম আমি।
যে লতিকা দেবী হাসতে প্রায় এক প্রকার ভুলেই গেছেন, তিনিও জিমির জোকে হেসে লুটোপুটি খেলেন। জমজমাট গল্পাড্ডা শেষে এবার ঘুমোবার পালা। এ বাড়িতে রুমের সংকট ছিল না। কিন্তু বাড়ির এক পাশটা ভেঙে রেণুকার বাবা অর্থাৎ ইতির কাকাবাবু দোতলা বানাবেন বলে এখন বলতে গেলে থাকার রুমের কিছুটা সংকটই। তাই আমার স্থান হল রাজুর সাথে এক রুমে। পাশের রুমে রাজুর মা দীপ্তি আন্টি আর লতিকা আন্টি ঘুমোচ্ছেন। ক্লান্ত থাকলেও নতুন পরিবেশে আমার ঘুম আসছিল না। পাশে শুয়ে রাজু পরে পরে ঘুমোচ্ছে। আমার মনটা উচাটন করছে। আমি ফিল করলাম আমার হাতমারা করা দরকার। রাত অনেক হয়েছে, প্রায় 1:15। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশে কোনো সাড়া শব্দ নেই, একদম নিস্তব্ধ। এ সময় আমি যদি উঠে গিয়ে বাথরুমে ঢুকে হাত মারি, তাহলে কেউ কিচ্ছুটি জানতে পারবে না। এ বাড়িতে দুটো বাথরুম, একটা রুমের বাইরে। এটা কমনও বাথরুম, বাড়ির সবাই এটাই ব্যবহার করে। আরেকটা বাথরুম লতিকা আর দীপ্তি আন্টি যে ঘরে শুয়ে আছে তার সাথে লাগানো। কমন বাথরুমে জল ফেলতে যাওয়াটা ঠিক হবে না। এই রাত্রিবেলায় যে কারো প্রস্রাব পায়খানায় চাপ লাগতে পারে, আর প্রয়োজন পড়লে সে এই কমন বাথরুমটাই ব্যবহার করতে আসবে। তার থেকে বরং আন্টিদের ঘরের সাথে লাগলো বাথরুমটাতেই যাওয়া ভালো। ওখানে মোবাইলে খারাপ ভিডিও ছেড়ে নিশ্চিন্তে হাত মারা যাবে। যেই ভাবা সেই কাজ। চললাম এটাচ বাথরুমটার দিকে। বাথরুমে ঢুকেই মিষ্টি একটা গন্ধে মন ভরে গেল। কাপড় কাচার গামলাতে দেখলাম কিছু কাপড় চোপড় ধোয়ার জন্য রাখা। দেখলাম তাতে খয়েরি পেটিকোট, খয়েরি ব্লাউজ, ডার্ক রেড রেরা আর সাদা ছোট প্যান। বুঝতে বাকি রইল না ওগুলো দীপ্তি আন্টির। দুপুর থেকে কিছুক্ষণ আগ অবধি আন্টি এগুলোই পরেছিলেন। বুঝলাম একটু আগে দীপ্তি আন্টি এখানে হাত মুখ ধুয়ে এগুলো খুলে রেখে গেছেন। সারাটা স্নানঘর যেন দীপ্তি আন্টির ব্যবহার করা সুগন্ধি সাবানের সুন্দর গন্ধে মম করছে। আন্টির বেড়া আর ছোট পেনের দেখামাত্র আমার লাঠিটা ঠাটিয়ে উঠল, টনটন করে উঠল। কাপড় কাচার গামলা থেকে দীপ্তি দেবী আন্টির খয়েরি রঙের পেটিকোটটা হাতে তুলে নিলাম। কাটা কাজের সুন্দর পেটিকোটখানা। কিছুক্ষণ আগ পর্যন্ত এটাই ওনার শরীরের সৌন্দর্য বর্ধন করে গেছে। উফ! আমি আর কিছু ভাবতে পারলাম না। কাটা কাজের সুন্দর পেটিকোটটাকে রেখে দিয়ে একে একে দীপ্তি আন্টির লাল রঙের সুন্দর জামা আর সাদা রঙের সুন্দর ছোট পেনটাকে হাতে তুলে নিলাম। নাকে নিয়ে ঘ্রাণ নিলাম। ওই পাকা পেঁপে দুখানা এর মাঝেই সেটেছিল সারাটা দিন। হালকা ঘামের গন্ধের সাথে আন্টির বুকের ঘ্রাণ। আহ! এটাই ওনার সুরঙ্গের সাথে সেটেছিল এতটা সময়। আহ! ডার্ক রেড কালারের লিলেনের পেন। কি জোশ লাগবে আন্টিকে এই পেন পরা অবস্থায়। উফ! মেলা। ভাবতে ভাবতেই আমি চেন খুলে লাঠি মহারাজকে বের করে ফেললাম। কিন্তু একই সুরঙ্গের জায়গাটার মধ্যে কেমন ছোপ ছোপ দাগ। কিসের দাগ এটা? নাক লাগালাম আমি। এক মিষ্টি গন্ধে ভরে গেল আমার প্রাণ। এই ঘ্রাণ আমার অতি পরিচিত। এ আর কিছু নয়, দীপ্তি আন্টি সুরঙ্গের রস। উফ, কি জোশ এই ভদ্রমহিলা! এই বয়সেও সুরঙ্গ খেচেন। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় বিমোহিত হয়ে আমি আমার জীবনের এক অভিজ্ঞতার গল্প আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আশা করব আমার দীপ্তি আন্টিকেও ততটাই ভালোবাসা দিবেন, যতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন আমার ইতি কাকিমাকে। ভিডিওটি কেমন লাগলো? পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।